ইবনে সিনা এখন আসছে। আমি তো আমার সাউন্ড ডাবল শুনি। হ্যালো, ঠিক আছে। স্যার আমরাও ডাবল শুনি। এখন ঠিক আছে না? এখন ঠিক আছে? জোবার ভেরি ব্যাড, একদম ভেরি ব্যাড। ওকে, অধিবৃত্ত। অধিবৃত্ত অধিবৃত্ত আজকে আমরা শিখব প্রথমে অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। পরামিতিক স্থানাঙ্ক, অধিবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক। আমরা নরমালি অধিবৃত্তের সমীকরণটা কি লিখি? x স্কয়ার ভাগ a স্কয়ার মাইনাস y স্কয়ার ভাগ b স্কয়ার ইকুয়াল টু 1। আমরা উপবৃত্তের পরামিতিক স্থানাঙ্ক লিখেছিলাম, x এর জন্য লিখেছিলাম cos থিটা, y এর জন্য লিখেছিলাম sin থিটা। a cos থিটা, b sin থিটা লিখেছিলাম, কারণ ওখানে প্লাস ছিল। sin স্কয়ার প্লাস, কি কিছু বলছো ফাতেমা জান্নাত? আম্মু কিছু বলে? স্যার মাইক মিউট করতে বলেন, ভুলে হয়তো অন করা। হ্যাঁ হ্যাঁ, খেয়াল করিনি স্যার। ওকে ওকে, নো প্রবলেম। ওকে, তাহলে আগে ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার উপবৃত্তের জন্য, ওইখানে ছিল x স্কয়ার প্লাস y স্কয়ার, আর আমাদের এখানে হচ্ছে কি x স্কয়ার মাইনাস y স্কয়ার। অর্থাৎ এখন আমি যদি x এর জন্য cos থিটা, y এর জন্য sin থিটা নেই, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার মাইনাস sin স্কয়ার ইজ নট ইকুয়াল 1। অর্থাৎ এই ক্ষেত্রে অবশ্যই x জায়গায় cos থিটা, y জায়গায় sin থিটা নিলে সমীকরণটা সিদ্ধ হবে না। এই সমীকরণটা দেখো sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, খেয়াল করো এগুলো মনে থাকবে না তুমি যদি ফিল করে না পড়ো। sec স্কয়ার মাইনাস tan স্কয়ার মান 1, যার কারণে x ইকুয়াল টু a sec থিটা আর y ইকুয়াল টু b tan থিটা। x এর জায়গায় যদি a sec থিটা লিখি, y এর জায়গায় যদি b tan থিটা লিখি, তাহলে কি হবে? sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। তখন এই সমীকরণটা সিদ্ধ হবে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, যার কারণে a sec থিটা কমা b tan থিটা এর পরামিতিক স্থানাঙ্ক, a sec থিটা মাইনাস b tan থিটা এর পরামিতিক স্থানাঙ্ক। এইটাই এখন যদি এরা যদি চেঞ্জ হয়ে যায়, আমি যে x সমান সবসময় sec লিখবো ব্যাপারটা সেটা না, আমাকে খেয়াল রাখতে হবে sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। প্রথম যেই থাকুক, x থাকলে x, y থাকলে y, ওইটাকে আমরা sec এর জন্য বলবো। কারণ কি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। আবার জি স্যার, বুঝতেছো কথাটা? জি স্যার। যদি আমি এই সমীকরণটার জন্য যদি লিখি y স্কয়ার ভাগ a স্কয়ার লিখলাম মাইনাস x স্কয়ার ভাগ b স্কয়ার ইকুয়াল টু 1। এই তাসকিনা, তুমি কি এটার জন্য পরামিতিক স্থানাঙ্ক বলতে পারবা কত আসবে? তাসনিনা, এটার পরামিতিক স্থানাঙ্ক বলতে পারবা? বলো দেখি। স্যার এটা তো তখন আগে tan থিটা হয় পরে sec থিটা হয়। কি হবে? আগে tan থিটা পরে sec থিটা। মানে y এর জন্য tan থিটা লিখবো? না, sec থিটা। y এর জন্য sec থিটা লিখবো আর x এর জন্য tan থিটা। কারণ sec স্কয়ার মাইনাস tan স্কয়ার সমান 1, এখানে যেই থাকুক ওকে sec বলতে হবে। sec স্কয়ার এর মাইনাস tan মানটা স্কয়ার সমান 1, এর মানটা কি sec এর ক্ষেত্রে? তাহলে
y equal জি to স্যার। a sec theta, y equal to a sec theta, x equal to sec square minus tan square, x equal to b tan theta, b tan theta। অর্থাৎ স্থানাঙ্কটা চলে আসবে b tan theta, a sec theta। স্থানাঙ্কের মধ্যে আগে x পরে y। অর্থাৎ এটাকে আমরা যদি মুখস্থ করে ফেলি তাহলে কিন্তু আমরা পারবো না। আমরা কি ফিল করব, sec square minus tan square equal to 1, sec square minus tan square equal to 1। এখানে যে থাকবে ওর জন্য আমরা sec ধরবো, এখানে যা থাকবে ওর জন্য আমরা tan ধরবো। আর উপবৃত্ত কি ছিল, উপবৃত্তে x এর জন্য ছিল cos, y এর জন্য ছিল কি sin। x এর জন্য cos, y এর জন্য ছিল sin, ওটা ফিক্সড ছিল। কিন্তু আমার অধিবৃত্তে পরামিতিক স্থানাঙ্কটা ফিক্সড না। বুঝতে পারছি লামিয়া? লামিয়া, লামিয়া কি আছো? ইশরাত, জি স্যার। বুঝতে পারছি? জি স্যার। আমরা কিন্তু মুখস্থটা করব না, ঠিক আছে? আমরা কি করব, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার চিন্তা করব। sec এটার জন্য sec লিখবো, এটার জন্য tan লিখবো, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। এখন এখানে sec এর সাথে কি লিখবো কিনা, কি লিখবো এটা লিখবো, অবশ্যই নিচেরটা লিখবো, কারণ sec স্কয়ার স্কয়ার করলে কাটা দিতে হবে, স্কয়ার করলে কাটা দিতে হবে। ওকে, তাহলে পরামিতিক স্থানাঙ্কটা আমরা বুঝতে পারছি যে এই বিন্দু এই থিটার যে কোনো মানের জন্য এই বিন্দুটা এই অধিবৃত্তের উপরস্থ হবে। এই জন্য এই বিন্দুটাকে আমরা কি বলবো, পরামিতিক স্থানাঙ্ক বলবো। আমরা একটা অঙ্ক দেখাই নেই, নাম্বার 8। নাম্বার 8 এর আমি জাস্ট একটা অঙ্ক করি। এটার মধ্যে আসলে দুটো অঙ্ক, আমি 8 এর একটা করছি, মানে এক অঙ্কের মধ্যে দুটো কোশ্চেন। 16x স্কয়ার মাইনাস 9y স্কয়ার সমান 144। আমরা যদি 144 দিয়ে যদি ভাগ করে দেই, x স্কয়ার ভাগ 9 মাইনাস y স্কয়ার ভাগ 16 ইকুয়াল টু 1। x স্কয়ার ভাগ 3 স্কয়ার মাইনাস y স্কয়ার ভাগ কত, y স্কয়ার ভাগ কত আসবে, 4 স্কয়ার। 4 স্কয়ার ইকুয়াল টু 1। ওকে, এই উপবৃত্তের এই অধিবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক কত আসবে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার। দেখো আমি কিন্তু সূত্রটা পড়ি না, আমি কিন্তু sec স্কয়ার মাইনাস tan স্কয়ারকে ফলো করি। তাহলে আমাদের বিন্দুটা কি আসবে, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, অর্থাৎ x এর জন্য আসবে sec, y এর জন্য আসবে কত, tan। তাহলে পরামিতিক স্থানাঙ্ক কত আসবে, পরামিতিক স্থানাঙ্ক যে কোনো বিন্দু, এটা বিন্দু 1টা 10টা 20টা 50টা 1 লক্ষ, এটার উপর যত বিন্দু আছে সকল বিন্দুর জন্য হয়ে যাবে। তোমাকে বইয়ের মধ্যে একটা বিন্দু দেওয়া থাকবে, আর এই বিন্দু একটা দেওয়া থাকুক আর না থাকুক সকল বিন্দুর জন্য হয়ে যাবে পরামিতিক স্থানাঙ্ক sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, অথবা অবশ্যই sec এর সাথে 3 বলতে হবে। 3 sec থিটা, y এর জন্য কত, 4 tan থিটা, sec স্কয়ার মাইনাস tan স্কয়ার ইকুয়াল টু 1। এখন নির্দিষ্ট কোনো বিন্দু যদি বলে দেয় যে এত বিন্দুর, যেমন তোমার এখানে বলা আছে কত, -3,0 বিন্দু, -3,0 বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক এত বিন্দুর জন্য কত, এটা কার জন্য, এটা সকল বিন্দুর জন্য, -30 জন্য এটা থিটার মান যদি আমরা বলি তাহলে বিন্দুগুলা নির্দিষ্ট বিন্দুর জন্য আসবে। আমরা যদি থিটার মান দিতে থাকি, থিটার এক একটা মানের জন্য এটা এক একটা নির্দিষ্ট বিন্দুকে বোঝাবে। তাহলে এত বিন্দুর জন্য থিটাটা কত, এত বিন্দুর জন্য থিটা কত, এখানে একটু সমস্যা তোমাদের হইতে পারে।
যখনই তোমরা থিটা বের করতে যাবা তোমাদের কিন্তু একটু প্রবলেম হইতে পারে, ঠিক আছে, এটা মাথায় রেখে নিও যে একটু প্রবলেম আমাদের হইতে পারে থিটা বের করার সময়। আমি দুই একটা অঙ্ক দেখাবো, ঠিক আছে, যেন থিটাটা যেন প্রবলেম না হয়। তাহলে কি লিখবা, x সমান x লিখে দাও অথবা y সমান y লিখে দাও, একই রকম কোণ আসবে, দুটো সেম কোণে আসবে। x সমান x লিখলাম মাইনাস 180 ডিগ্রি। হ্যাঁ কোনটা আসে 180 ডিগ্রি স্যার? মাইনাস 3 সমান, হ্যাঁ ভেরি গুড, মাইনাস 3 sec থিটা, অর্থাৎ x সমান x, 3 sec থিটা সমান কত, মাইনাস 3, তাহলে sec থিটা সমান কত, মাইনাস 1। আমাকে অবশ্যই দেখতে হবে এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে। থিটা এর অসংখ্য মানের জন্য -1 হবে, থিটা এর অনেক মানের জন্য -1 হতে পারে, কিন্তু আমার এই থিটাটা কোন জায়গায়, আমার এই বিন্দুটা কোন জায়গায়, x হচ্ছে 0, y হচ্ছে -1, সরি x হচ্ছে -3, y হচ্ছে 0, এই বিন্দুটা, অর্থাৎ সে এই কোণটা কথা বলতেছে, এই কোণটা কথা বলতেছে, x অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণ, এই কোণটা কথা বলতেছে। থিটা সমান 180 ডিগ্রি। এখন তোমরা কেউ যদি মনে করো স্যার আমি এই 0 দিয়ে যদি বের করতাম, y সমান y, y সমান y, 4 tan থিটা সমান 0, তাহলে tan থিটা সমান কত আসতেছে, tan থিটা সমান 0 আসতেছে। tan থিটা সমান যদি 0 হয় তুমি বলতে পারো স্যার থিটা সমান 0 ডিগ্রিও হয়, হ্যাঁ রাইট, tan থিটা সমান 0 হলে থিটা সমান তুমি 0 লিখতে পারবা, এটা কনফার্ম, এটা আমি নিষেধ করব না। কিন্তু আমার বিন্দুর পজিশনটা কোথায়, বিন্দুর পজিশনটা এই জায়গায়। থিটার মান 180 ডিগ্রি হলো 0 হয়, tan থিটার মান 0 আসে, থিটার মান 0 ডিগ্রি হলো tan থিটার মান 0 আসে। থিটার মান 180 ডিগ্রি হলো tan থিটার মান 0 আসবে, থিটার মান যদি 0 ডিগ্রি আসে তখনও থিটার মান 0 আসবে, tan থিটার মান 0 আসবে। তোমার বিন্দু কি এইখানে নাকি এইখানে? যেহেতু তোমার বিন্দুটা অবশ্যই এখানে, তুমি নিশ্চয়ই পাগল না হলে বলবা যে আমি থিটা 0 নিব স্যার, পাইলাম তো লিখে দিলাম, এই কাজ এখানে করা যাবে না, ঠিক আছে, এখানে পাইলাম তো লিখে দিলাম, এই কাজটা এখানে চলবে না। আমাকে পরামিতিক স্থানাঙ্ক বের করার সময় আমার বিন্দুটা কোন চতুর্ভাগে ওইটা বুঝেই আমরা থিটাটা লিখবো। এইটা দিয়ে আমরা একটু প্রশ্নটা ঘুরাই, যেহেতু এই পরামিতিক স্থানাঙ্কটা দেখা যায় যে হয়তো সে এই 0 দিয়ে বের করছে, ধরো 0.4 দিলাম, বিন্দুটা 0.4 দিলে সে তো স্বাভাবিক 0 দিয়ে বের করে ফেলবে, 0-4 দিলাম, 0-4, সে কিন্তু দেখা যায় 0 দিয়ে করলে এখানে লিখে দিত কত, cos 0 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান 1, cos 90 লিখে দিত, থিটা মান 90 লিখে আসতো, কিন্তু অবশ্যই এটা কি থিটা মান 90 ডিগ্রি, থিটা মান 90 ডিগ্রি না, x 0 y -4 ও -90 হবে, x 0 y কত -4, x 0 y -4, তুমি হয়তো বা 270 লিখবা অথবা -90 লিখবা। আচ্ছা যাই হোক, এই ব্যাপারগুলো আমরা অবশ্যই এখানে বিন্দুটা অবশ্যই লক্ষ্য করব, যে বিন্দুটা কোন চতুর্ভাগে আছে এটা আমরা দেখব। এইটা না দেখে যদি আমরা কাজটা করি, ও দেখতে পাচ্ছ অনেকে না, এটা না দেখে যদি কাজটা আমরা করি তাহলে আমাদের থিটাটা ভুল চলে আসবে। আমরা এই সাবধানটা থাকবো যে থিটাটা আমাদের জন্য বিন্দুটা কোথায় এটা দেখেই থিটাটা লিখবো। tan থিটা সমান 0 হলে থিটা সমান আমরা কি লিখবো, থিটা সমান এখানে আমরা অবশ্যই 180 ডিগ্রি লিখবো। আমি x দিয়ে বের করি আর y দিয়ে বের করি, থিটাটা তো সেমই আসবে, এভাবে আমরা থিটাটা বের করব। ওকে, তারপরে দেখো, তারপর আপনার আরেকটা বিন্দু এখানে দেওয়া আছে, আমি এই বিন্দুটা চেঞ্জ করে নিব, আরেকটা বিন্দু দেওয়া আছে 8 নম্বরে, সেটা হচ্ছে 3.75,3, এই বিন্দুর জন্য থিটাটা কত, 180 ডিগ্রি। এই বিন্দুর পরবর্তী স্থানাঙ্ক কত, এটা, যেখানে থিটা হচ্ছে 180 ডিগ্রি। তাহলে আমি একটু অ্যানসারটা একটু লিখে দিচ্ছি, আমি একটু অ্যানসারটা লিখে দিচ্ছি, -30 বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক কত আসতেছে, 3 tan থিটা,
3 sec theta 3 sec theta, 4 tan theta, 4 tan theta, যেখানে থিটা সমান 180 ডিগ্রি। এই কথাটা কিন্তু পাশে লিখতেই হবে, এই কথাটা কিন্তু পাশে লিখতে হবে, যেখানে থিটা সমান 180 ডিগ্রি। আচ্ছা, আমি একটু বিন্দু একটু চেঞ্জ করে নিচ্ছি, আরেকটা বিন্দু বইয়ে যেটা দেওয়া আছে আমি ওইটা নিচ্ছি না, আমি আরেকটা বিন্দু নিচ্ছি। বইয়ে দেওয়া ছিল বইয়ে দেওয়া আছে তোমার 3.75, 3.75,3 এই বিন্দুটা দেওয়া আছে। আমি এক কাজ করি, এই বিন্দুটার পরিবর্তে আমি করি কি -3.75, -3 বিন্দুটা নেই। হ্যাঁ, আর অবশ্যই কিন্তু বিন্দুটা কিন্তু এই অধিবৃত্তের উপরেই হতে হবে। বিন্দু যদি অধিবৃত্তের উপরে না হয় তাহলে কিন্তু তোমার এই অঙ্ক কিন্তু আর মিলবে না। অবশ্যই বিন্দুটা অধিবৃত্তের উপরেই হতে হবে। আচ্ছা, এই প্লাস দিয়ে যেটা আসবে মাইনাস দিলে স্কোয়ার তো সেমই আসবে। তাহলে এত বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক কত আসবে? স্থানাঙ্ক তো সেম, সকল বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক এইটা। এই অধিবৃত্তের জন্য সকল বিন্দুর পরামিতিক স্থানাঙ্ক হচ্ছে এটা। এখন নির্দিষ্ট বিন্দুর জন্য থিটাটা শুধু খালি একটু চেঞ্জ হবে। কত আসবে বিন্দুটা? 3 sec theta, 3 sec theta, 4 tan theta, 4 tan theta। এখানে থিটাটা কত আসবে? আমরা যদি x সমান x নেই বা y সমান যদি y নেই, x সমান 3 sec theta সমান 3 sec theta সমান কত? -3.75 বা sec theta সমান -3.75/3। এখন তোমার কাছে মনে হচ্ছে স্যার এটা কত কোণ লিখবো? এটা আমিও লিখতে পারবো না যদি আমি বিন্দুটা যদি না দেখি বিন্দুটা কোন চতুর্ভাগে আছে। দেখো বিন্দুটা কোন চতুর্ভাগে আছে? এই চতুর্ভাগে বিন্দুটা আছে। তুমি অবশ্যই কোন লিখবা? কত? এই পুরো কোণটা লিখবা। x minus y minus বিন্দুটা এই চতুর্ভাগে আছে, এই চতুর্ভাগে বিন্দুটা আছে। তাহলে মাঝে মাঝে মনে হয় কি জানো, আমি মৃত কবরের কথা বলতেছি। হ্যাঁ, চারপাশে কবরের বাঁশঝাড় টাসঝাড় নিস্তব্ধ হয়ে আমার কথা শুনতেছে। হ্যাঁ, ওকে, তোমরা কি আছো তো? হ্যাঁ, কাকে জিজ্ঞেস করবো? মানে একজন একটু আমাকে, জুবায়ের আছো তুমি? জি স্যার। আচ্ছা, লামিয়া তো শব্দ শুনলামই না। প্রমি আছো তো? প্রভা, স্যার। সিফাত, স্যার আছি। রবিন, ওকে ওকে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমরা কি কাজটা করব? এই ক্ষেত্রে আমরা অবশ্যই বিন্দুটা দেখবো, স্যার বিন্দুটা কোন চতুর্ভাগে। বাবার এটা কিন্তু অ্যাডমিশন এই কারণে আসে, অ্যাডমিশনে ওই জিনিসটা আসে যেটার ভিতরে কিছু সামথিং হলে, কিছু হলে একটু চিন্তা করতে হয়। কিছু হলে একটা চিন্তা করতে হয়, চিন্তা ছাড়া হবেই না, চিন্তা ছাড়া এটা হবেই না। তাহলে এই বিন্দুটা যদি এটা হয়, নরমালি এই সংখ্যাটা ছাড়া, মাইনাস ছাড়া ক্যালকুলেটর দিতে তোমার যে কোনটা আসবে, শুধু এটার জন্য যে কোনটা আসবে, চিহ্ন মিহ্ন সব বাদ, এটার জন্য যে কোনটা আসবে ওই কোনটার সাথে কি করতে হবে তোমাকে? অবশ্যই 180 কি করতে হবে? 180 যোগ করতে হবে। ক্যালকুলেটর টিপ দিকবা, অথবা ক্যালকুলেটর সেক আসবে না, ক্যালকুলেটর কস আসবে। আমি কসের জন্য বলে দিচ্ছি, cos θ সমান কত? 3/3.75। হ্যাঁ, এবার ক্যালকুলেটর এটার জন্য টিপ দিবা, cos ইনভার্স মাইনাস ছাড়া চাপ দিবা, যে কোনটা আসবে থিটা লেখার সময়। আমার ক্যালকুলেটর নষ্ট হয়ে গেছে, কে একজন বলতে পারবা কোনটা কত আসবে? cos ইনভার্স দাও তো দেখি, মাইনাস টাইনাস ছাড়া শুধু এটা দাও, cos ইনভার্সটা লিখো শুধু। কে একজন বলো না। 0.999 আসে। 0.9 আসছে। cos ইনভার্স 3/3.75 দিছো? 36.5
869 স্যার 36.869 আসে। এই তোমারটা হয়তো রেডিয়ানে আছে, কোন যে প্রথম বলছো হতে পারে রেডিয়ানে নাও, ক্যালকুলেটর ইউজ করার সময় খুব সাবধান থাকবা যে আমার ক্যালকুলেটর রেডিয়ানে নাকি ডিগ্রি। স্যার এবার আসছে 36 আসছে। আচ্ছা ঠিক আছে, তাহলে থিটা সমান যে 30 কি প্লাস আসছে না, অবশ্যই তোমার প্লাসে আসবে, তুমি তো অবশ্যই 180 জি ডিগ্রি স্যার। যোগ করে বলবা। 180 ডিগ্রি প্লাস কত 36, জি স্যার 36.869 আচ্ছা 86 এত ডিগ্রি, দ্যাট ইজ তোমার কোনটা, ক্লিয়ার? বুঝতে পারছি? এই মেয়েরা কেউ জন কথা বলো না, ক্লিয়ার কিনা আমাকে জানাও। জি স্যার। স্যার প্লাস করে দেখাবো না? আরে বাবা এটা তো অবশ্যই প্লাস করে দেখাবে, এভাবে রাখে কেউ? ঠিক আছে, হ্যাঁ লিপস্টিক কি গালের মধ্যে মারো? লিপস্টিক তো ঠোঁটের মধ্যে মারে, হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার কথাটা? আচ্ছা এই এই পরান্তিক স্থানাঙ্ক নিয়ে আমার মনে হয় না যে তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা। মান যাই আসুক তুমি অবশ্যই কি দেখবো, আমরা স্থানাঙ্কটা কোন চতুর্ভাগে আছে, চতুর্ভাগটা দেখে বুঝে শুনে তারপরে আমরা কোনটা লিখবো, ঠিক আছে? সিফাত? জি স্যার বুঝতে পারছি। কোনো সমস্যা নাই কিন্তু, ঠিক আছে? আর পরান্তিক স্থানাঙ্ক তো এটা তো সমীকরণ থেকে ফিক্সড হয়ে যায়, এটা তো ফিক্সড সকল বিন্দুর জন্য এরকম, কিন্তু একটা নির্দিষ্ট বিন্দুর জন্য থিটাটা নির্দিষ্ট আসবে, একটা নির্দিষ্ট বিন্দুর জন্য থিটাটা নির্দিষ্ট। আচ্ছা আমি এখন কাকে জিজ্ঞাসা করব? একটু দাঁড়াও দাঁড়াও, কথা বলো না, দাঁড়াও একটা পাখি ধরে নি। ওকে, পরশুদিন আমার ঘরে দুইটা টুনটুনি পাখি চলে আসছে, ঠিক আছে? জানলাটা আটকা দিলাম, ও আটকা পড়লো, আটকা পড়ার পর ধরে ধরে আবার ছেড়ে দিয়েছি। ভালো কাজ করছি না বলো? জি স্যার। তোমাদেরকে পড়ানো না থাকলে ধরতে পারতাম, ঠিক আছে? দুইটা জানলার ভিতরে ঢুকে গেছে। ওকে, এখন এখন আমরা শিখবো পরাবৃত্তের সরি অধিবৃত্তের অসীম তট। হ্যাঁ লিখো, অধিবৃত্তের অসীম তট। অধিবৃত্তের অসীম তট। অধিবৃত্তের অসীম তট। হ্যাঁ আচ্ছা, অসীম তট জিনিসটা কি আসলে? হ্যাঁ অসীম তট একটা রেখার নাম, অসীম তট একটা সরল রেখার নাম। এই অসীম তটটা কোনো বক্ররেখার হয়, ঠিক আছে? হ্যাঁ নায়িকা যেমন নায়কের হয়, ঠিক আছে? হ্যাঁ অসীম তটটা একটা রেখার নাম, এটা কোনো বক্ররেখার জন্য হয়। আচ্ছা জিনিসটা কি আমি একটু বুঝাই নিই। অনেকগুলা যেমন y ইকুয়াল টু সরি আমি একটা তোমার পরিচিত একটা গ্রাফ লিখি, একদম তোমার পরিচিত। y ইকুয়াল টু ln x মাইনাস 2, এই গ্রাফটা কেমন জানো নি? এই গ্রাফটা হচ্ছে x এর মান 3 তে, এই হচ্ছে 3 মনে করো 1 2, এই হচ্ছে 3, এই হলো x ইকুয়াল টু, এই রেখাটা হচ্ছে x ইকুয়াল টু 2, তুমি গ্রাফটা আঁকলে এরকম একটা গ্রাফ পাবা। এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা হচ্ছে y ইকুয়াল টু ln x মাইনাস 3 নাকি x মাইনাস 2। আর এই সমীকরণটার নাম কি? এই সমীকরণটা হচ্ছে x ইকুয়াল টু 2। তোমার এই কার্ভ কখনোই x ইকুয়াল টু 2 কে টাচ করতে পারবে না। এই যে y ইকুয়াল টু ln x মাইনাস 2 টা, এই y ইকুয়াল টু ln x মাইনাস 2 কখনোই x ইকুয়াল টু 2 কে ছুঁইবো না, কিন্তু সে মৃত্যু পর্যন্ত ওকে ধরার জন্য আফসোস করবে, শুধু ধরতে চাইবো, মৃত্যু পর্যন্ত ধরতে চাইবো, ঠিক আছে? এক না পাওয়া ভালোবাসার মতো করে, ঠিক আছে? মানে সে মৃত্যু পর্যন্ত তাকে ধরতে চাইবো, মনে হবে যে কি অসীমে গিয়ে, ঠিক আছে? মৃত্যুর পরে গিয়ে আমাদের আবার দেখা হবে, এরকম একটা ব্যাপার থাকে না? ঠিক অসীমে গিয়ে কোন একদিন মিলবে। যদি কোনো বক্ররেখা কোন সরলরেখাকে অসীমে গিয়ে টাচ করে, অনেক দূরে অসীমে গিয়ে যদি টাচ করে, কোথায় টাচ করবে এই কার্ভটা? এটা অসীমে গিয়ে টাচ করবে, এটা এখানে টাচ করার কোনো সুযোগ নাই, মৃত্যুর পরে তাদের দেখা হবে, ঠিক আছে? অসংখ্য প্রেম আছে না এরকম,
হ্যাঁ আছে কিনা বলো? আমার এরকম একটা প্রেম আছে, তোমাদেরকে একসময় পর একদিন বলবো, ঠিক আছে? জি স্যার, জি স্যার। বাসায় পড়াতেছি তো এই জন্য বলবো না, ঠিক আছে? হ্যাঁ স্যার অবশ্যই স্যার, অবশ্যই। ঠিক আছে, লাইভে যখন আসবে না তখন বলবো। এই ইসরাত মনে মনে রাখো, ঠিক আছে? হ্যাঁ ওকে। স্যার রবিন, যখন কোনো বক্ররেখা কোন সরল রেখাকে অসীমিকা স্পর্শ করে, অসীমিকা ছোঁয়, অসীমিকা টাচ করে, ওই সরল রেখাটাকে বলা হয় বক্ররেখার অসীম তট। এই সরল রেখাটাকে বলা হয় কি এই বক্ররেখার অসীম তট। এগুলো দিয়ে তোমাদের অ্যাডমিশনে অনেক এমসিকিউ আসবে, এগুলো আমরা অ্যাডমিশনে একটু পড়বো, কিন্তু এখানে অসীম তটের মধ্যে আমার এখানে একটু লাগবে আলোচনাটা, এই জন্য করে দিলাম। মূলত এটা ফাংশনের আলোচনা। ওকে, তাহলে অসীম তটের সংজ্ঞাটা কি হবে? কোন বক্ররেখা যদি কোন সরল রেখাকে, ঠিক আছে, অসীমিকে টাচ করে, ঠিক আছে, অসীমিকে স্পর্শ করে, তাহলে ওই বক্ররেখাকে বলা হয় সরল রেখাটার অসীম তট। সরি, ওই সরল রেখাকে বলা হয় বক্ররেখাটার অসীম তট। এটার নাম কিন্তু অসীম তট, ঠিক আছে? এই হচ্ছে বক্ররেখা। কি বলো, বুঝতে পারছি? এই প্রভা, আভা, প্রমি, তারপর কি পুষ্পিতা, যেভাবে একবারে এই লাইভ স্টোরি বলা শুরু করছি, হ্যাঁ, একবারে প্রেম ভালোবাসার গল্প, এটা তো মনে থাকা সহজ। হ্যাঁ কি বলো আবির? জি স্যার অবশ্যই, স্যার অবশ্যই। অসীম তট কাকে বলে আবির বলো তো তাইলে? স্যার কোন বক্ররেখা যদি হ্যাঁ কোন রেখার অসীম তট বলে স্যার, মানে কোন সরল রেখা, কোন বক্ররেখা যদি কোন সরল রেখাকে অসীমে গিয়ে টাচ করে, তখন ওই সরল রেখাকে বলা হয় বক্ররেখার অসীম তট। অসীম তট, ভেরি গুড। উপবৃত্তের অসীম তট নাই, বৃত্তের অসীম তট নাই, পরাবৃত্তের অসীম তট নাই, কিন্তু সকল রেখার কিন্তু অসীম তট থাকে না। সরল রেখার সকল রেখার কিন্তু অসীম তট থাকে না। যেমন y = x - 2 এর অসীম তট আছে, y = ex এর অসীম তট আছে, y = ex, y = ex এর অসীম তট কে জানো নি? এটা তুমি চিনো, এই হচ্ছে x অক্ষ, এই হচ্ছে ex এর গ্রাফ। ex কাকে ছুঁতে চায় জীবন, ও মৃত্যু পর্যন্ত হলে x কে ছুঁতে চায়। ওর কল্পনা হচ্ছে কি আমি x কে যদি একবার টাচ করতে পারতাম, ঠিক আছে, যদি একবার টাচ করতে পারতাম x কে, হ্যাঁ, তার হচ্ছে তার এই স্বপ্নের নায়ক বা নায়িকা যেটাই বলি না কেন, ঠিক আছে? ex এর নায়ক কে? ex এর নায়ক হচ্ছে x y = 0 রেখাটা বা x অক্ষটা। এই x অক্ষ হচ্ছে তার অসীম তট। মানে আমরা এই প্রতিনিয়ত অসীম তটগুলো ব্যবহার করি, কিন্তু আমরা হয়তো এভাবে চিন্তা করি না। তাহলে মুছে দিলাম অসীম তটের সংজ্ঞা, যে লিখে নিছো। আমার মনে হয় না আমার আর বলা দরকার আছে। প্রমি, অসীম তট বুঝছো? জি স্যার। হ্যাঁ, মনের মধ্যে মাঝে মাঝে রোমান্টিক কথা চলে আসে, ঠিক আছে, কিন্তু আমি বলতে পারি না কেন জানো নি? কারণ এখানে হতে পারে যে আমার আপার অনেকে ক্লাসের পাশে বসে রয়েছে, এখন আপা ভাববে যে হ্যাঁ তো কেমন সে রোমান্টিক কথা কয় না। আচ্ছা যাই হোক, এই কারণে বলছি না। ওকে, তাহলে না আমার নিজের রোমান্টিকতা, গণিতের রোমান্টিকতা, এটা আসলে ওরকম কিছু না। গণিতের মধ্যে অনেক রোমান্টিক আছে, হ্যাঁ, রোমান্টিকতা আছে। গণিত হচ্ছে পৃথিবীর সবচেয়ে রোমান্টিক সাবজেক্ট। আমি গত 2 দিন আগে একটা আধ্যাত্মিক লোকের সাথে আমার পরিচয় হয়েছে, হ্যাঁ, যদি আমি বিলিভ করি না, আমি ওনাকে বলছি যে আমি পৃথিবীতে একটা জিনিসই বিশ্বাস করি, সেটা গণিতকে আমি বিশ্বাস করি। আমি ফিজিক্স বিশ্বাস করি না, কেমিস্ট্রি বিশ্বাস করি না। তো উনি আমাকে বলল আপনি কোরআন বিশ্বাস করেন? আমি বলছি হ্যাঁ কোরআন বিশ্বাস করি, কিন্তু আমি এটা এখনো ওইভাবে ফিল করতে পারিনি। এটা তো সত্যি, আমি তো এখন ফিল করতে পারিনি। এটা তো আমি মানে ভয়ে মানি কিছুটা, বা কিছুটা জন্মগত হয়ে মানি, কিন্তু আমি গণিতকে যে ফিল করতে পারছি, হ্যাঁ, ওটা তো আমি ওইভাবে ফিল করি নাই। তো যাই হোক, অনেক কথাবার্তা ফাঁকে আমি ওনারে বুঝাইলাম যে গণিতটা এরকম। তো উনি আমাকে আমার কথার জালে আমাকে বুঝাই টুঝাই অনেক কিছু বুঝাইলো যে ঠিক আছে আমি আপনাকে গণিত দিয়ে বুঝাবো আমার আধ্যাত্মিকতাটা। আমি বলছি আমি যদি গণিতের মতো হয় তাহলে আমি আপনাকে মেনে নিব। উনি আসছিল আমার এক আপার পাশে, একটা আপাকে চিকিৎসা করার জন্য, আমার অন্য একটা আপাকে। আপা আমাকে বললো তুই তো বিশ্বাস করছ না, তুই আইসা দেখ এই লোক কেমন। তো আমাকে বিশ্বাস করানোর জন্য নিছে, কিন্তু আমি ওনার সাথে বইসা মানে আমি বলছি আপা আমি একটু কথা বলি ওনার সাথে, আর তুমি কিছু মনে করো না। কাজে ঠিক আছে বল। আমি ওনাকে বলছি দেখেন আপনি কিছু মনে করেন না,
কারণ আপনার কাছে আমার বিশ্বাসটা আমার কাছে আমার থেকে বিশ্বাসটা হইতে হইব, তাই না? বিশ্বাস না হলে তো আমার ট্রিটমেন্টটা বা যাই বলেন কোনো কাজে দিবে না। আমার আবার ইচ্ছে হচ্ছে যে আমাকে একটা আড্ডা দিয়ে লোকের সাথে অনেক পরিচয় করাবো, বিশ্বাস করাইবো, কিন্তু আমার না কখনোই বিশ্বাস হয় না। যাই হোক, উনি আমাকে বিশ্বাস করতে চাইলেন, পরে আমার সময় ছিল না, আমি একটু তাড়াহুড়ো করে চলে আসছি। আরেকদিন সময় দিয়েছে যে আরেকদিন আপনি আসলে আমাকে ফোন দিবেন, আমি আসবো, আপনার সাথে কথা বলবো, ভালো লাগছে কথা বলে। ঠিক আছে, অধিবৃত্তের অসীম তট না, তাহলে বৃত্তের অসীম তট নাই, উপবৃত্তের অসীম তট নাই, অধিবৃত্তের অসীম তট আছে। ঠিক আছে, পরাবৃত্তের অসীম তট নাই। একমাত্র মানে এই কণিকের মধ্যে একমাত্র কার আছে? অধিবৃত্তের, না? একমাত্র এই অধিবৃত্তের অসীম তটটা আছে। আচ্ছা, এই পর্যন্ত কিন্তু আমরা পরিষ্কার যে অধিবৃত্ত অসীম তটটা কি এটা আমরা বুঝতে পারছি। দেখো, এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল টু 1। অধিবৃত্তের অসীম তটটা কোথায় থাকে আমি এটা দেখাচ্ছি। এটা হচ্ছে স্থানাঙ্কের কেন্দ্র না, কিন্তু এটা হচ্ছে অধিবৃত্তের কেন্দ্র। স্থানাঙ্কের অক্ষ এদিকে হতে পারে, এদিকে এক্স অক্ষ ওয়াই অক্ষ এদিকে হতে পারে, যেখানে সেখানে হোক, আমার এটা দেখার ব্যাপার না। এটাকে আমরা কি বলি? কেন্দ্র বলি। কার কেন্দ্র? এটা হচ্ছে অধিবৃত্তের কেন্দ্র। অধিবৃত্তের কেন্দ্রগামী দুইটা সরল রেখা, একটা হচ্ছে এই যে দিকটা যাচ্ছে, আর একটা হচ্ছে এই দিকটা যাচ্ছে। এই অধিবৃত্তগুলা সবসময় ওকে টাচ করতে চায়, এই রেখাটাকে সারা জীবন টাচ করতে চায়, এটাকে টাচ করতে চায়। যত দিন যাবে তত ওর কাছে যাবে, যত দিন যাবে তত ওর কাছে যাবে। এইটা এসে ওকে টাচ করতে চায়, এটাও সেম ওকে টাচ করতে চায়। এই দুইটা রেখাই না কেন্দ্র দিয়ে যায়, দুইটা রেখাই কেন্দ্রটা দিয়ে যায়। তাহলে অধিবৃত্তের কেন্দ্রগামী এক জোড়া সরলরেখা। অসীম তটটা, অধিবৃত্তের অসীম তট কোনটা? অধিবৃত্তের কেন্দ্রগামী এক জোড়া সরলরেখা। অধিবৃত্তের অসীম তট একটা না, আবার একটা না, কয়টা? দুইটা অসীম তট। এবং অসীম তট গুলো কোথা দিয়ে যাচ্ছে? কেন্দ্র দিয়ে যাচ্ছে। আমি প্রমাণ করে দিব না, আমি না মনে রাখার সহজ একটা টেকনিক বলে দিব, প্রমাণ করতে তোমার সময় লাগবে আর ঝামেলা বেশি। অসীম তট কয়টা? অসীম তট দুটি, যারা অধিবৃত্তের কেন্দ্রগামী, যারা অধিবৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, অধিবৃত্তের কেন্দ্রগামী। অধিবৃত্তের অসীম তট দুইটা, অধিবৃত্তের অসীম তট দুইটা, এক জোড়া অসীম তট থাকে, এক জোড়া অসীম তট থাকে। এই অসীম তট গুলা, এই অসীম তট দুটাই কোন দিকে যাবে? মূল বিন্দু দিয়ে যাবে। মূল বিন্দু না, সরি, এটা মূল বিন্দু না, এটাকে কি বলবো আমরা? অধিবৃত্তের কেন্দ্রগামী। প্রমাণটা হয়েছিল কি জানি? একটা সরলরেখা ধরে প্রমাণ করা হয়েছে, আমরা ওইখানে আর যাচ্ছি না। একেবারে তুমি ইজিলি অসীম তট খেয়াল রাখতে পারবো। অসীম তট, অসীম তট যদি এইখানে এইটা যদি জিরো করে দিই, এইটা যদি জিরো করে দিই, এইটাকে যদি জিরো করে দিই, তাহলে না এক জোড়া সরলরেখা হয়ে যাবে। এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল টু 0। এটাই এক জোড়া সরলরেখা। এবং এই মানটা যদি জিরো হয়ে যায়, তাহলে ওই যে সরলরেখা দুটো আসবে, ওরা না এই কেন্দ্র দিয়ে যাবে। এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল টু 1, এটার কেন্দ্র কিন্তু 0 0, এটার কেন্দ্র কিন্তু 0 0। এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল টু 1, এর কেন্দ্র কত? এক্স ইকুয়াল টু 0, ওয়াই ইকুয়াল টু 0, কেন্দ্র কিন্তু 0 0। তাহলে এই রেখা দুটো কখন এই 0 0 যাবে? যদি 1টাকে যদি 0 করে দেই, আমি এই 1 কে যদি 0 করে দেই, দেখো এক্স এর মান 0 বসাও, ওয়াই এর মান 0 বসাও, দেখো এই যে এই রেখাটা এই 0 0 দিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে যে ধ্রুবকটা আমরা পাবো, এই ধ্রুবকটাকে যদি আমরা 0 করে দেই, তাইলে এখানে সমাধান করলে আমরা এক জোড়া সরলরেখা পেয়ে যাব, এবং এই সরলরেখা দুটো এই কেন্দ্র দিয়ে যাবে। এটা সূত্র কখনো আমি লিখি না, আমি পড়িও না, আমি করে কি এই মানটাকে 0 করে দিই। অসীম তটদ্বয় কি আসবে? এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইকুয়াল টু 0। এই অসীম তটদ্বয় সমীকরণ হয়ে গেছে। তোমার বই এইভাবে লেখা না, এটাকে ওই পাশে নিয়ে যাও,
ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার। ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার সমান এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার। যদি আমি আরেক লাইন লিখে দেই, ওয়াই স্কোয়ার সমান বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, বা ওয়াই সমান প্লাস মাইনাস বি ভাগ এ ইন্টু এক্স। তোমার প্রশ্ন না এটা লেখা, এই জিনিসটা শুধু লেখা। অসীম তটের সূত্র বলতে তোমার বইয়ের মধ্যে এটা লেখা। আবার এটা কখন লেখা? যখন এক্স প্লাস, আরেকটাও যখন আবার কি ওয়াই প্লাস। আমরা কিছুই খেয়াল রাখবো না, আমরা জাস্ট খালি এটা মনে রাখবো যে এই ধ্রুবকটাকে কি করে দিব, জিরো করে দিব, তাহলে অসীম তট দুটো চলে আসবে। আমার মনে হয় এটা আমি বুঝতে পারছি। তোমরা লাইনটা কেটে আসো, হ্যাঁ লাইনটা কেটে আসো, লাইনটা কেটে আবার লক্ষ্মী ছেলের মতো চলে আসো।